অনুসন্ধানী সংবাদ পরিবেশনে বাংলাদেশের গণমাধ্যমের প্রশংসায় যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে মিলার ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতাকে সমর্থন। তিস্তার পর গঙ্গার পানি বন্টন নিয়েও বাগড়া মমতার, বললেন চুক্তি পুনর্বহালে লাগবে পশ্চিমবঙ্গের সম্মতি। দেশ জুড়ে আন্দোলনের হুমকি, হাসিনা মোদি বৈঠককে একতরফা দাবি। এবং বাইডেন ট্রাম্প বিতর্ক ঘিরে আলোচনা। প্রতিদ্বন্দ্বীর মানসিক সক্ষমতা নিয়ে আক্রমণের ছক রিপাবলিকান নেতার। ফৌজদারি মামলা ইস্যুতে ঘাইলের পরিকল্পনা বাইডেনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। ম্যাচের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশকে যেটা আপনি বললেন যে 12 ওভার 1 বলের মধ্যে বাংলাদেশকে 115 রান চেস করতে হবে, এবং বাংলাদেশের সেই ইন্টেন্ট কিন্তু আমরা দেখেছি যখন বাংলাদেশের চেসটা শুরু হয়। প্রথম ওভারেই লিটন দাস দারুণ একটা ছক্কা মেরেছেন, একটা চারও পেয়েছেন লাকিলি কিছুটা। বাংলাদেশ কিন্তু আমরা জানি জিতলে বাংলাদেশ শুধু যদি ম্যাচটা জয় তুলে নেয়, সেই জয়ের হয়তো বা তেমন কোনো মূল্য থাকবে না। তবে বাংলাদেশ 12 ওভার 1 বলের মধ্যে জিতলে একটা ইতিহাস গড়বে, প্রথমবারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলবে, এবং সেই লক্ষ্যতেই কিন্তু বাংলাদেশ দল এই মুহূর্তে মাঠে নেমেছে এবং তারা সেটা চেস ডাউন করতেছে। এবং একই সঙ্গে বৃষ্টির কিন্তু একটা বাগড়া ছিল এর মধ্যে। যখনই আফগানিস্তানের ইনিংস শেষ হয়, বৃষ্টির কারণে বেশ কিছুটা সময় খেলা বন্ধ ছিল। বৃষ্টি আবারও হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও ক্যারিবীয় অঞ্চলের বৃষ্টি কিন্তু আমরা জানি যে এক নাগারে মুষলধারে বৃষ্টি হয় না, কিছুক্ষণ হয়ে আবার থেমে যায়। কার্টেল ওভারে ম্যাচটা জুড়ে যায়। বাংলাদেশের জন্য কিন্তু সমীকরণটা আরও কঠিন হয়ে যাবে। লিটন দাস গত ওয়ার্ল্ড কাপে যিনি ভারতের এগেন্স্টে একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, দলকে জেতাতে পারেননি, তবে সেই ইনিংসের কিন্তু প্রশংসা এখনও সবাই করছে। আজকেও কিন্তু তার ব্যাট থেকে সেরকম একটা ইনিংসের প্রত্যাশা করছেন সবাই। তানজিদ তামিম ওয়ার্ল্ড কাপের আগে খুব ভালো ছন্দে ছিলেন, কিন্তু বিশ্বকাপে কিন্তু একেবারেই ব্যর্থ বলা যায়। এই ম্যাচে তিনি 0 রান আউট হয়েছেন। ফজল হক ফারুকি ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী, তিনি কিন্তু প্রথম উইকেটটা তুলে দেন আফগানিস্তানকে। আফগানিস্তানের কিন্তু আমরা জানি যে বোলিং আক্রমণ কিন্তু দারুণ। বাংলাদেশের বোলিং আক্রমণ এই ওয়ার্ল্ড কাপে খুব ভালো করেছে, প্রশংসার দাবিদার, কিন্তু আফগানিস্তানেও কিন্তু তাদের বোলিং আক্রমণটাই বেশি শক্তিশালী। অস্ট্রেলিয়া এ মাঠে 148 চেস করতে পারেনি, 121 রানের মতো তারা করেছিল। সো তাদের বোলিং আক্রমণ নূর আছেন, রশিদ খান আছেন, এবং প্রত্যেকে কিন্তু ভালো বোলার। বাংলাদেশের এগেনস্টে রশিদ খানের অসাধারণ রেকর্ড। সো বাংলাদেশকে এই মুহূর্তে যেটা করতে হবে, যে উইকেট কিন্তু কিছুটা হলো ব্যাটসম্যানদের পক্ষে কথা বলছে, যার কারণ বৃষ্টির পর বল খুব সুন্দর মতো ব্যাটে আসছে, যেটা প্রথম ওভারে আমরা দেখেছি। এবং আউটফিল্ড কিছুটা স্লো যদিও বৃষ্টির কারণে, কিন্তু বোলারদের কিন্তু এই সময় বল গ্রিপ করতে কিছুটা হলো সমস্যা হয়। বাংলাদেশের সামনে হাতছানি একটা ঐতিহাসিক ম্যাচের, একই সঙ্গে আফগানিস্তানের জন্য কিন্তু ম্যাচটা সেমিফাইনাল নিশ্চিত। এই ম্যাচে আফগানিস্তান যে কোনো ব্যবধানে জিতে গেলেই তারা চলে যাবে সেমিফাইনালে। অস্ট্রেলিয়া বাংলাদেশ আসলে তারা বিদায় নিতে হবে সুপার 8 থেকে। বাংলাদেশের লক্ষ্যটা যেটা বললাম 12.1, তবে 12.5 বলেও তারা জিততে পারবে যদি তারা 121 রান করে, তার মানে শেষ বলে যদি একটা ছক্কা মারে। তো এখন অনেক পথ বাকি বাংলাদেশের ম্যাচে, শেষ পর্যন্ত কেউ সেটা এখন আসলে সবার দেখার অপেক্ষা। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ কিছু কর্মকর্তার দুর্নীতি নিয়ে সম্প্রতি রিপোর্টের পর সংবাদ প্রকাশে সতর্ক থাকার বিষয়ে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিপিএসএ। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের স্বাধীন ভূমিকার সমর্থনে কথা বলেন। পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন মিলার। ওয়াশিংটন ডিসি থেকে দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে প্রভাবশালী বেশ কয়েকজন ব্যক্তির অনিয়ম দুর্নীতি ইস্যুতে অনুসন্ধানমূলক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। এগুলোকে আংশিক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিপিএসএ। আহ্বান জানানো হয় রিপোর্ট প্রকাশে আরও সতর্ক হবার।
বিপিএস এর বিবৃতি বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানায় সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ড বাংলাদেশ ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব। এবার বাংলাদেশের গণমাধ্যম ইস্যুতে নিজেদের অবস্থান জানালো যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিপিএস এর বিবৃতির বিষয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথিউ মিলারকে। এ সময় তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান। We strongly support the role of a free and independent media in maintaining effective democratic institutions and promoting government transparency. We object to any efforts to harass or intimidate journalists to prevent them from conducting their important work. মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের সাংবাদিকদের অনুসন্ধানমূলক কাজের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। We have here with us today guest ambassador. মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ইস্যুতে হাসিনা মোদি দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়েও এদিন প্রশ্ন করা হয় ম্যাথিউ মিলারকে। জানতে চাওয়া হয় ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে দুই সরকার প্রধানের দৃষ্টিভঙ্গি মার্কিন স্বার্থের প্রতিফলন ঘটায় কিনা। জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। We do support peace and stability in the Indo-Pacific region. That has been a hallmark of our engagement in that region. মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বাংলাদেশ এবং ভারতের ইন্দো প্যাসিফিক জোন নিয়ে যৌথ বিবৃতির উপর মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও তিনি বলেন, ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশ এবং ভারতের সাথে যুক্তরাষ্ট্র সর্বদাই কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আগ্রহী। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, স্টেট ডিপার্টমেন্ট, ওয়াশিংটন ডিসি। তেস্তার পর গঙ্গার পানি বন্টন নিয়েও ঘোষণা দিয়ে বাগড়া দিলেন মমতা। কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে জানালেন চুক্তি পুনর্বহালে লাগবে পশ্চিমবঙ্গের সম্মতি। হাসিনা মোদি বৈঠক একতরফা বলেও দাবি তার। পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত মানা হবে না জানিয়ে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে। তিস্তায় 14টা হাইডেল পাওয়া হয়েছে, তখন চোখে দেখেনি। ফরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। তিস্তার পর গঙ্গার পানি বন্টন নিয়েও ঘোষণা দিয়ে বাগড়া দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করে বলেছেন, তাদেরকে না জানিয়ে পানি বাংলাদেশের কাছে বিক্রি করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি। চলতি সপ্তাহে নয়াদিল্লি সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে দুই দেশের মধ্যে 7টি নতুন ও পুরনো 3টি নবায়ন সহ 10টি সমঝোতা সই হয়। বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আশ্বাস দেয় বিজেপি সরকার। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ নিয়ে আলোচনায় শিগগিরই বাংলাদেশ সফর করবে ভারতের কারিগরি দল। আমরা মানব না। গঙ্গা ও তিস্তা নিয়ে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনায় ডাকা হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এতেই চটেছেন মমতা। বৈঠকের পরই তা নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানায় তৃণমূল কংগ্রেস। সোমবার এ বিষয়ে নিজের অবস্থান জানালেন মমতাও। আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি। রাজ্য সরকারকে না জানিয়ে গঙ্গা তিস্তা নিয়ে আলোচনায় ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন মমতা। কেন্দ্রীয় সরকারের এ বৈঠককে একতরফা দাবি করে রাজ্যের বিরুদ্ধে যায় এমন কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেও জানান মমতা। বলেন, এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো আপোষ করবে না তার সরকার। তাদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। বলেন, সিদ্ধান্ত হবে রাজ্যের মতের ভিত্তিতেই। তিস্তার জল দেবে যেন মনে হচ্ছে মহারাজ সব মহা অধিপতি হয়ে গেছে। সবে ইলেকশন হয়, এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের, এর মধ্যেই বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে। এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে, দেশ জুড়ে চলবে। 2026 সালে গঙ্গা চুক্তি নবায়নের কথা রয়েছে, তবে মমতার এমন ঘোষণায় সেটা অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলেও আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে রাজি থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আপত্তির মুখে আজও আলোর মুখ দেখেনি বহু প্রত্যাশিত তিস্তা চুক্তি। আমি বন্ধুত্ব করতে চাই। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন তৃণমূল নেত্রী। অতীতে নানা বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশকে সহযোগিতা করেছে বলে দাবি
মমতার। যদিও চীনকে দিয়ে ড্যাম তৈরি করেছে বাংলাদেশ বলে অভিযোগও করেছেন তিনি। বাংলাদেশ চায়নাকে দিয়ে একটা ড্যাম করে টোটালটা বন্ধ করে দিয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার আসন্ন বিতর্ক ঘিরে চলছে ব্যাপক আলোচনা। 90 মিনিটের বিতর্কে ট্রাম্প তার 81 বছর বয়সী প্রতিদ্বন্দ্বীর মানসিক সক্ষমতা নিয়ে আক্রমণের সুযোগ নেবেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ফৌজদারি মামলা ইস্যুতে ট্রাম্পকে তুলোধুনো করতে পারেন জো বাইডেন। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। জনমত জরিপগুলোর মতে এখন পর্যন্ত বাইডেন ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। নির্বাচনের আগে নিয়ম মাফিক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প প্রথম বিতর্কে অংশ নিতে যাচ্ছেন। বৃহস্পতিবার আটলান্টায় অনুষ্ঠিত হবে ওই বিতর্ক। মুখোমুখি বিতর্কে কিভাবে বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট একে অন্যকে ঘায়েল করবেন তা নিয়ে চলছে তুমুল আলোচনা। উভয় প্রার্থী সম্প্রতি বিভিন্ন সমাবেশে পরস্পরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে গেছেন, বিশেষ করে বয়স নিয়ে। 90 মিনিটের ওই বিতর্কে ট্রাম্প তার 81 বছর বয়সী প্রতিদ্বন্দ্বীর মানসিক সক্ষমতা নিয়ে আক্রমণের সুযোগ নেবেন বলেই ধারণা করা হচ্ছে। ট্রাম্পের বয়সও 78 বছর, তাই বয়স নিয়ে বাইডেনও ট্রাম্পকে খোঁচা দিতে ছাড়বেন না বলে মত অনেকের। বিতর্কে বাইডেন ফৌজদারি মামলা ইস্যুতে ট্রাম্পকে আক্রমণ করবেন বলেও ধারণা করা হচ্ছে। বাইডেন আগেই ট্রাম্পকে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন বলে মন্তব্য করেছিলেন। বিশ্লেষকরা বলছেন, এই বিতর্কে জনগণের পরিচিত দুই প্রার্থী নিজেদের আবার নতুন করে চেনানোর সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের নির্দলীয় বিতর্ক আয়োজক কমিটি সিপিডি 1988 সাল থেকে নির্বাচনের আগে বিতর্কের আয়োজন করে আসছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী বৃহস্পতিবার প্রথম বিতর্কের আয়োজন করেছে সিএনএন। দ্বিতীয় বিতর্কের তারিখ নির্ধারিত হয়েছে আগামী 10 সেপ্টেম্বর। ওই বিতর্কের আয়োজন করেছে এবিসি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মাদক পরীক্ষা করা উচিত বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের সাবেক চিকিৎসক রনি জ্যাকসন। শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য কোনো মাদক বাইডেন গ্রহণ করেছেন কিনা এমন সংশয় থেকেই তার এই পরামর্শ বলে গণমাধ্যমকে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কের মঞ্চে বাইডেন ট্রাম্পের মুখোমুখি হওয়ার ঠিক আগ মুহূর্তে তার এ বক্তব্য জন্ম দিয়েছে নতুন আলোচনার। চলতি বছর 3 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশটির সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট। শুধু তাই নয়, তীব্র বাক্যবাণে একে অপরকে ঘায়েল করছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই আগামী 27 জুন হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঐতিহাসিক বিতর্কের প্রথম পর্ব। এদিন সিএনএন এর আটলান্টা স্টুডিওতে দর্শক ছাড়াই বিতর্কে অংশ নেবেন ট্রাম্প ও বাইডেন। আর 10 সেপ্টেম্বরের দ্বিতীয় বিতর্কটি আয়োজন করবে এবিসি নিউজ। বিতর্কের মঞ্চে মুখোমুখি হওয়ার আগেই বাইডেনের মাদক পরীক্ষা করা উচিত বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের সাবেক চিকিৎসক রনি জ্যাকসন। সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা যায়। মার্কিন প্রেসিডেন্ট কর্মক্ষমতা বর্ধক পদার্থ গ্রহণ করতে পারেন বলে সংশয় থেকেই এমন পরামর্শ বলে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। অবশ্য ডোনাল্ড ট্রাম্পের আমলে জ্যাকসন হোয়াইট হাউসে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরই প্রচারণা চালানোর সময় বেশ কয়েকবার বাইডেনের ড্রাগ টেস্ট করার দাবি জানান ট্রাম্পও। তিনি বলেছিলেন, কদিন আগেও শারীরিকভাবে দুর্বল বাইডেন হঠাৎ বক্তৃতার মঞ্চ কিভাবে কাঁপাচ্ছেন সে প্রশ্ন তোলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। আর জ্যাকসনের মন্তব্য এবার ট্রাম্পের সে দাবির পালে নতুন হাওয়া দিল। কখনো হোঁচট খাওয়া বা কখনো সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে যাওয়ায় মাঝে মধ্যেই খবরের শিরোনামে আসে 81 বছর বয়সী বাইডেনের শারীরিক দুর্বলতার বিষয়টি। শুধু তাই নয়, খেই হারিয়ে এক প্রেসিডেন্টের জায়গায় আরেক প্রেসিডেন্টের নামও বলতে দেখা গেছে বাইডেনকে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। তীব্র দাবদাহে পুড়ছে ওয়াশিংটন, বোস্টন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরী। গরমে অতিষ্ঠ পূর্ব উপকূল জুড়ে 10 কোটিরও বেশি বাসিন্দা। জারি করা হয়েছে হিট অ্যালার্ট। গরম থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় চালু করা হয় কৃত্রিম ঝর্ণা। গরমে হাঁসফাঁস জনজীবন। রাস্তায় থাকা কৃত্রিম ঝর্ণায় গা ভেজাচ্ছেন সব বয়সী মানুষ। প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতে যুক্তরাষ্ট্রের জর্জটাউনের ফাউন্টেন পার্কের গত রোববারের দৃশ্য এটি। তাপমাত্রা সব রেকর্ড ছাড়িয়ে পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়েছে উষ্ণতা।
গোটা পূর্ব উপকূল জুড়ে 10 কোটিরও বেশি বাসিন্দাদের উপর জারি করা হয় হিট অ্যালার্ট। ওয়াশিংটন ডিসির জর্জ টাউনের পাশের শহর বোস্টন ও ম্যাসাচুসেটসে ঝর্ণার পানির ব্যবস্থা করা হয়। এদিকে দেশটির বাল্টিমোর এবং ফিলাডেলফিয়ায় তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এদিকে পূর্বাভাসে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবারও নেব্রাস্কা ও কানসাস অঙ্গরাজ্যে ভয়াবহ তাপপ্রবাহ অনুভূত হতে পারে। ফিলাডেলফিয়া অঞ্চলে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে, তবে তাপমাত্রার অনুভূতি হতে পারে কয়েক গুণ বেশি। নাদিম মারজান, সময় সংবাদ। মালয়েশিয়ায় কর্মরত শ্রমজীবী প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব করেছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন। রোববার দেশটির ক্যামেরন হাইল্যান্ডসের একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রবাসী কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। পরে মতবিনিময়কালে শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাসপোর্ট সহ হাই কমিশনের অন্যান্য সেবা কুয়ালালামপুর থেকে দূরবর্তী ক্যামেরন হাইল্যান্ডসে প্রদানের দাবি জানান তারা। এতে হাই কমিশনার বলেন, দূতাবাসের সেবা ডিজিটালাইজেশনের পাশাপাশি পোস্ট অফিসের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। ক্যামেরন হাইল্যান্ডসেও পাসপোর্ট সহ অন্যান্য সেবা প্রদানের লক্ষ্যে নিয়মিত কনসুলার ক্যাম্প করা হবে। পরে প্রবাসী শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শেষে শ্রমজীবী প্রবাসীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। ভারতের কেরালা রাজ্যের একটি মন্দিরে জীবন্ত হাতির মতো দেখতে একটি যান্ত্রিক হাতি দান করল দেশটির পশু অধিকার সংরক্ষণ সংস্থা পেটা। বনের হাতিদের নিরাপত্তা এবং স্বাভাবিক জীবন নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে তারা। বিশালাকায় একটি হাতি দাঁড়িয়ে আছে মন্দিরে, আপন মনে দুটি কান নাড়াচ্ছে অথবা স্বভাবসুলভ ভঙ্গিতে সুর উঁচিয়ে সামনে থাকা মানুষগুলোর সঙ্গে ভাব বিনিময় করছে। দেখে কারো মনে সন্দেহ জাগবে না হাতিটি আসল নাকি নকল, অথচ হাতিটি আসলে একটি রোবট। অভিনব পদ্ধতিতে জীবন্ত হাতির এই বিকল্প ব্যবহার করেছে কেরালার একটি মন্দির। ভারতে ধর্মীয় অনেক প্রথা এবং আচার পালনে বিভিন্ন পশু ব্যবহৃত হয়। হাতিও তেমনই এক ঐতিহ্যবাহী প্রথার অংশ। বনের হাতিকে প্রথা পালনে ব্যবহারের ক্ষেত্রে তাদের বিশ্রাম এবং নিরাপত্তা নিশ্চিত করতে কেরালায় নির্দিষ্ট আইনও রয়েছে, কিন্তু সবসময় সে আইনের নিশ্চয়তা থাকে না। দেখা যায় অনেক সময়ই এই প্রাণীরা বিভিন্ন ভোগান্তির শিকার হয়, তাদের সঙ্গে মানবিক আচরণ করা হয় না। এই সমস্যারই সমাধান এনেছে ভারতের পশু অধিকার সংরক্ষণ সংস্থা পেটা। জীবন্ত হাতির বিকল্প হিসেবে রোবট হাতির ব্যবহারকে উৎসাহিত করছে তারা। এরই ধারাবাহিকতায় কেরালার তিরুবনন্তপুরমের পৌরনামিকাভু মন্দিরকে একটি প্রমাণ আকারের যান্ত্রিক হাতি দান করল পেটা। 3 মিটার উঁচু 800 কেজি ওজনের হাতিটির নাম বল সাধন। এখন থেকে এই মন্দিরের যাবতীয় আয়োজনে তাকে ব্যবহার করা হবে। এর ফলে বন্য হাতিরা নিজস্ব বাসক্ষেত্রে নিরাপদে থাকতে পারবে। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অনুসন্ধানী সংবাদ পরিবেশনে বাংলাদেশের গণমাধ্যমের প্রশংসায় যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মিলার ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতাকে সমর্থন। তিস্তার পর গঙ্গার পানি বণ্টন নিয়েও বাগড়া মমতার, বললেন চুক্তি পুনর্বহালে লাগবে পশ্চিমবঙ্গের সম্মতি। দেশ জুড়ে আন্দোলনের হুমকি, হাসিনা মোদি বৈঠককে একতরফা দাবি। এই ছিল আন্তর্জাতিক সময়ের আয়োজন। এরপর সময় সংবাদে আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসাইন। ধন্যবাদ শ্রেয়া। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।